সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। যথাসাধ্য চেষ্টা করে সংস্কার এগিয়ে নিয়ে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। নির্বাচনী সংস্কারের প্রথম ধাপ এটি দিয়েই শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কয়েকজন মানুষের কথায় নয়, দেশ চলবে জনগণের কথায়। সামনের নির্বাচন সব রাজনৈতিক দলের জন্য কঠিন হবে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা সেলিম উদ্দিন। জুলাইয়ে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে গণসংযোগ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির কথা, রাজনীতিবিদদের আচরণ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, অধ্যাপক ডক্টর নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। বেগম জিয়ার বিদেশ যাত্রা ঘিরে -2 স্বপ্ন পূরণ হবে না, বললেন আমির খসরু। ঐক্যে ষড়যন্ত্র, লোভ ঢুকে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে, মন্তব্য জামায়াত নেতার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে পঞ্চম দিনের মতো জনসংযোগ বৈষম্য বিরোধীদের। পতিত সরকারের গোপালগঞ্জ সিন্ডিকেট ভেঙে সব ক্ষেত্রে সমতা আনার ঘোষণা সার্জিসের। দুর্নীতি অনিয়মের অভিযোগে চাপ বাড়ছে টিউলিপ সিদ্দিকের উপর। হারাতে পারেন ব্রিটিশ মন্ত্রীর পদ, দ্য টাইমসের প্রতিবেদন। বিকল্প খুঁজছে স্টারমার সরকার। এবং চালের বাজারে চালবাজি, সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে আরও 2 থেকে 4 টাকা। সিন্ডিকেটের দৌরাত্ম্যকে দুষছেন বিক্রেতারা। শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক কর। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি রাজনীতির কথা, রাজনীতিবিদদের আচরণ। আজিজুল বারী হেলাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। 5 আগস্টের আগে রাজনীতি, এখনকার রাজনীতি। 5 আগস্টের আগের রাজনীতিবিদদের কথাবার্তা, আচার আচরণ, এবং 5 আগস্টের পরের রাজনীতিবিদদের কথাবার্তা, আচার আচরণ কি বদলেছে নাকি আছে? অবশ্যই 5ই আগস্টের আগে যে ফ্যাসিবাদ ছিল, যে স্বৈরাচার ছিল, সেই ফ্যাসিবাদের পতনের সময় অনেক পলিটিক্যাল রেটরিক এবং পলিটিক্যাল বক্তব্য এবং তুমুল বিতর্ক, আন্দোলন, সংগ্রাম সব কিছু ছিল। কিন্তু 5ই আগস্টের পরে আমরা একটা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে এবং এই স্বপ্ন নিয়ে তর্ক বিতর্ক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু স্বপ্ন নিয়ে তর্ক বিতর্ক মানে স্বপ্নটা আসলে কি ছিল, এক একজনে এক এক রকম ডেফিনেশন দিচ্ছে এই স্বপ্নটা আসলে কি ছিল। কিন্তু সব কিছু কথার মূল মন্ত্র ছিল যে বাংলাদেশে গণতন্ত্র ছিল না, তাই বাংলাদেশের বৈষম্য ছিল। বৈষম্য ছিল বলেই গণতন্ত্র ছিল না। সেই গণতন্ত্র উত্তরণের পথ এবং গণতন্ত্র উত্তরণের প্রথম সোপান হলো আপনার একটি জাতীয় নির্বাচন, অর্থাৎ রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করবে। এইটা হলো আমাদের মূল স্বপ্ন ছিল। এখন আমরা যারা রাজনীতি করি বা আমাদের ছাত্র ভাইয়েরা যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, বীরত্ব দেখিয়েছেন, আপনার 17 বছরের যে আন্দোলন, সে আন্দোলনের উপসংহার টেনেছেন, তাদেরও কিছু বক্তব্য আছে। সেই সব বক্তব্য সবাই মিলে আমরা সব বক্তব্যই আমরা দেখতে পাচ্ছি, অনেক রকম বক্তব্য আছে। কিন্তু সমস্ত বক্তব্যকে যদি সামারাইজ করা হয় তাহলে একটাই বিষয় দাঁড়ায় যে আমরা যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যেই কাজ, সেই কাজের থেকে অধিক কোনো দায়িত্ব পালন করতে যাই, তখন কিন্তু আমাদের মনে পড়ে সে অতীতের কথা, 2008-7 সালের সেই অভিশপ্ত 1/11-এর কথা, যখন এইভাবে সংস্কার, তারপরে পরিবারতন্ত্র, দুর্নীতি, বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে বিভিন্নভাবে শব্দের খেলা করে বিভিন্ন লেক্সিকন ব্যবহার করা হতো নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য।
তার ফলে 2 বছরে একটা আরেকটি ফ্যাসিবাদী কায়দায় একটি সরকার থেকে গেল, ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার। তারা কি উপহার দিল? 17 বছরের একটা ফ্যাসিবাদ। হুম। এইরকম প্রতিধ্বনি যদি আমরা শুনতে পাই, পলিটিশিয়ানরা তাদের রাজনৈতিক পূর্বাভাস হুম। থেকে বুঝতে পারে যে যখনই নির্বাচনকে বাধাগ্রস্ত করে নির্বাচনের মুখোমুখি কিছু বাইনারি দাঁড় করিয়ে দেওয়া হয়, তখন আসলে তর্ক বিতর্ক থেকে যায়। এবং এই তর্ক বিতর্কের ফলে দেখবেন এই পরাজিত ফ্যাসিবাদ, এই পরাজিত মাফিয়ার সমস্ত অপকৌশল ঢাকা পড়ছে আমাদের এই তর্ক বিতর্কের ফলে। হুম। তবে আমরা একটা জিনিস দেখলাম যে, দেখেন, সংস্কার প্রস্তাব, অনেকে বলে যে বিএনপি নাকি সংস্কার চায় না। দেখেন, বিএনপি একমাত্র সংস্কার চায়। বিএনপি বলেছে যে 31 দফা সংস্কার প্রস্তাব আমাদের, যে ন্যূনতম যেটুকু সংস্কার করে যাতে নির্বাচনের দিকে দেশটা আপনার যেতে পারে। কারণ অরাজনৈতিক সরকার থাকলে কি সমস্যা হয়, কেমনই দেখলে যে চালের দাম বেড়ে যাচ্ছে, আমি দেখলাম এখন হুম। হুম। তেলের দাম বেড়ে গেল, এবং এগুলো সব ম্যাজিক্যালি বাড়ছে। আপনি কি মনে করেন যে পণ্যের ঘাটতি বা আন্তর্জাতিক আগে যে কথাগুলো ফ্যাসিবাদরা বলতো সেই সব সমস্যা না? কারণ ওই যে পরাজিত ফ্যাসিবাদের সিন্ডিকেটটা রয়ে গেছে, ওই সিন্ডিকেটে হাত দেওয়ার মতো ক্ষমতা হয়তো আছে, যোগ্যতা বা দক্ষতা নেই এই অরাজনৈতিক সরকারের। আমরা দেখলাম তেলেসমাতি করে কিভাবে লিটার প্রতি 8 টাকা তেলের দাম হুম। হুম। বাড়িয়েছে, এটা সবাই আমরা জানি। আজকে দেখলাম, আবার দেখলাম 15টা না 20টা পণ্যের উপর অতিরিক্ত ভ্যাট প্রয়োগ করলো, অতিরিক্ত শুল্ক আরোপ করলো। অর্থাৎ অরাজনৈতিক সরকার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করা তার পক্ষে সম্ভব হবে না। সারা দেশে যে শ্রমিক অসন্তোষ, সেগুলো তারা অ্যাড্রেস করতে পারছে না, কারণ তাদের সেই অভিজ্ঞতা নেই। এই জন্য আমরা বলছি যে বাংলাদেশের জন্য ফার্দার কোনো ফ্যাসিবাদ, ফার্দার কোনো স্বৈরাচার জেকে না বসতে পারে, এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই একটি নির্বাচিত সরকারের দিকে যেতে হবে। সংস্কার প্রস্তাবের কথা দেখেন, ডক্টর ইউনূস সাহেব আপনার একটু চিফ অ্যাডভাইজার হেলাল একটা ভাই, কথা একটু বলছেন। সংস্কার বিষয় নিয়ে আসবো আপনার কাছে। একটু হান্নান মাসুদ হ্যাঁ, আপনার ঠিক কাছে আছে। যেতে চাই, যেটি হেলাল ভাই বললেন যে গণতন্ত্র ছিল না বলেই বৈষম্য ছিল, এবং রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করবে এটি এখন স্বপ্ন হওয়া উচিত, এটি তিনি বোঝাতে চেয়েছেন। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে রাজনীতিবিদদের আচরণ কি পরিবর্তন হয়েছে কিনা, একটি কমন প্রশ্ন। ধন্যবাদ সময় টিভিকে। বলতে গেলে আমরা যেটা দেখতেছি আর কি, আমাদেরকে যে কথা বললো যে হচ্ছে ভাই গণতন্ত্র না থাকার কারণে মূলত বৈষম্য, এটাই তো বাস্তবতা। আমরা তো দেখে আসছি 54 বছর পর্যন্ত, মানে বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, আমরা এই প্রজন্ম গণতন্ত্র দেখি নাই। আমরা দেখেছি হত্যাযজ্ঞ, মারামারি, কাটাকাটি, এগুলাই আমরা দেখেছি, চাঁদাবাজি। আমরা মূলত হচ্ছে এই যে রাজনীতিবিদদের হাতেই দেশ নিরাপদ। আমরা তো রাজনৈতিক সরকারকে জনভোট থেকে ক্ষমতায় দেখে আসছি, হুম। হুম। কিন্তু আমরা তো সাম্য মানবাধিকার পাইনি, আমি তো ভোটাধিকারও পাইনি। এবং আমি এক রাজনৈতিক দল ক্ষমতায় থেকে সে আমাকে সাম্য দিচ্ছে না, আমাকে সাথে বৈষম্য করছে, আমার উপর নিপীড়ন করছে, অত্যাচার করছে, নির্যাতন করেছে। এর বাইরে থাকা আরো বহু রাজনৈতিক দল ছিল, তারা আমাকে সেই নিপীড়ন থেকে, অত্যাচার থেকে, নির্যাতন থেকে আমাকে মুক্তি দিতে পারেনি। আমি দুইটাই দেখেছি। আমি দেখেছি যে হচ্ছে 54 বছরের পর পর বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, কেউই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি। হুম। আমি দেখেছি যে হচ্ছে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে, 71-এর পরও, মুক্তিযুদ্ধের পরও আবার গণতন্ত্রের জন্য, আবার মানবাধিকারের জন্য, আবার সাম্যের জন্য মানুষ জীবন দিয়েছে, কিন্তু তারপরে আবার মানুষকে আবার নিপীড়নের শিকার হতে হয়েছে। মানুষ আবার হচ্ছে 5 বছর না যেতেই, 4 বছর না যেতেই আবার হচ্ছে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। এই রাজনৈতিক দলগুলোকে আমি দায়ী করতেছি না, তবে রাজনৈতিক দলের ব্যক্তিদেরকে আমি দায়ী করতেছি, হুম। যারা মূলত হচ্ছে আমাদের পূর্বসূরি ছিল, আমরা তাদের উত্তরসূরি। আমাদের পূর্বসূরিরা আমাদেরকে সেই ধরনের বাংলাদেশ দিতে পারেনি, যার কারণে আমরা এখন আমাদের পূর্বসূরিরা অনেক কথাই বলে আস্থা পাচ্ছি না, কারণ আমাদেরকে সেই আস্থার জায়গায় নিতে পারেনি। আমরা যদি এই আস্থাটা থাকতো যে হচ্ছে না রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটি ক্ষমতায় আসলে আমাদেরকে সাম্য দিবে, মানবিক মর্যাদা দিবে, গণতন্ত্র দিবে, আমাদের উপর নিপীড়ন করা হবে না, চাঁদাবাজি হবে না, হুম। দখলদারিত্ব হবে না। কিন্তু আমরা দেখেছি, অতীত ইতিহাস ঘেঁটে দেখেছি
ক্যাম্পাসে হল দখল, রাস্তায় লুটতরাজ, চাঁদাবাজি, দখলদারিত্ব, যেই দল ক্ষমতায় এসেছে সেই দলই করেছে। এবং এখন আবার দেখতেছি এক দল চলে যাওয়ার পরে আরেক দলের লোকজন ক্ষমতায় না যেতেই আবার সেই চাঁদাবাজি, দখলদারিত্ব শুরু করেছে। তাহলে আমি কিভাবে আস্থা পাবো? এই লোকগুলা নিয়েই তো রাজনৈতিক দল, এই লোকগুলা নিয়েই তো সরকার। সরকার বলতে তো শুধুমাত্র 40 জনের মন্ত্রিসভা নয়, সরকার বলতে তো শুধুমাত্র বেগম খালেদা জিয়া নয়, সরকার বলতে তো শুধুমাত্র জনাব তারেক রহমান নয়। সরকার বলতে হচ্ছে ইউনিয়ন পরিষদের মেম্বার যে হবে সে থেকে শুরু করে একদম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পর্যন্ত সকলকে মিলেই সরকার। সেই সরকারের আমরা হচ্ছে একটা বিশাল ভবিষ্যতে যারা সরকারে যাবে এই আস্থা আমরা রাখি, যে বিশ্বাসটা যে নির্বাচন হলো ওরা সরকারে যাবে, তারা এই বিশাল অংশটা কি আমাদের দেখতে যে ছাদাবাজিতে লিপ্ত হয়ে যাচ্ছে, দখলদারিত্বে লিপ্ত হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেই আস্থার জায়গাটা পাচ্ছি না। আমরা মনে করি যে হচ্ছে রাজনৈতিক দল অবশ্যই ক্ষমতায় যাবে, তবে এমন একটি বন্ধুর পথ তৈরি করে দিতে হবে যে বন্ধুর পথে তারা বন্ধুর পথ, যার ফলে তারা ক্ষমতায় গেলেও চাইলে চাঁদাবাজিটা করতে পারবে না, চাইলে আমার ভোটাধিকার কেড়ে নিতে পারবে না, চাইলেই ভিন্ন মত প্রকাশের কারণে আমার উপর হামলা করতে পারবে না, চাইলেই ক্যাম্পাসে ক্যাম্পাসে দখলদারিত্ব নিশ্চিত করতে পারবে না। এই নিশ্চয়তাটা আমরা যখন পাই, আমরা যখন আমাদের মধ্যে এই বিশ্বাসটা যখন জাগাতে পারবে যে হচ্ছে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল কিংবা অমুক রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলই ক্ষমতায় যাক তারা এই ধরনের কাজগুলো করতে পারবে না, সেটাকেই আমরা সংস্কার মনে করি। এবং আমরা এই সংস্কারটা যেহেতু হচ্ছে 54 বছরের রাজনৈতিক দলগুলো দিতে পারে নাই, যে সংস্কারের পরে সুন্দর একটি বাংলাদেশ আমরা যারা হচ্ছে এই তরুণ প্রজন্ম যারা 2000 সালের পরে জন্ম নিয়েছে তারা পাই নাই। আমরা চাচ্ছি যে আমাদের হাত ধরে অথবা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে এমন একটি বাংলাদেশের নিশ্চয়তা তৈরি হোক, যেই বাংলাদেশে আগামী প্রজন্ম আমাদের মতো এরকম ট্রমাটাইজড হয়ে গড়ে উঠবে না। যারা সকালে ঘুম থেকে উঠেই দেখেছে তার পাশের বাড়ির মানুষের আত্মচিৎকার, সন্ধ্যাবেলায় দেখেছে অন্যায়ভাবে একজনকে পিটাতে পিটাতে পুলিশ ধরে নিয়ে গেছে, আর রাতের বেলায় দেখেছে একজনের লাশ ঘরে ফিরে এসেছে। এই যে ট্রমাটাইজড একটা জেনারেশন আমরা গড়ে উঠেছি, এটা রাজনৈতিক দলগুলার 54 বছরের ব্যর্থতার কারণে আমরা গড়ে উঠেছি। কারণ তারা আমাদেরকে ট্রমাহীন বাংলাদেশ উপহার দিতে পারেনি। আমরা এই জেনারেশনটা শুধু জেনজি বললে হবে না, বাংলাদেশের এই জেনারেশনটা পুরো একটা জেনারেশন, ট্রমাটাইজড জেনারেশন। তাদের জন্য সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারেনি। তবে আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশে সুন্দর বাংলাদেশের নিশ্চয়তাটা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে যাক। তার মানে হচ্ছে রাজনৈতিক নেতাদের কোনো আচরণ পরিবর্তন হয়নি, এক কথায় যদি বলি। এটা তো বাস্তবতা। আচ্ছা, ডক্টর নুরুল আমিন স্যার, যে এই একই প্রশ্ন আমি একটু জাস্ট ধারণা নেওয়ার জন্যই যেটি প্রশ্ন করা, কমন প্রশ্ন, যে আসলে রাজনৈতিক নেতাদের আচরণ কি বদলেছে বা পাল্টেছে কিনা? আমি বক্তব্য রাখার পূর্বে আমার পূর্বে দুজন বিজ্ঞ আলোচক সুন্দর আলোচনা সূত্রপাত করেছেন। আমি একটু ভিন্ন আঙ্গিকে একটু আলোচনা করি। আসলে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতেছি, বিষয়টি পলিটিক্যাল কালচারের মধ্যে। তার কারণ গণতন্ত্র একটি পদ্ধতি, এই পদ্ধতি একটি পলিটিক্যাল কালচারের মধ্যে ডেভেলপ করে। সেই ডেভেলপমেন্ট যদি আমরা দেখি সেই আদি থেকে আজ পর্যন্ত, তাহলে আমরা দেখব যে এই ডেভেলপমেন্টটা আসলে নির্ভর করে পলিটিক্যাল ইকোনমির উপরে। এই যে সংস্কারগুলো এখানে আনছে ইনু সাহেব, আমিও দু একবার ডেকেছিল, বলছি যে আসল বিষয় যদি আপনি হাত না দেন তাহলে কিন্তু সংস্কার হয়ে লাভ নেই। কারণ এই সিস্টেমটা, গণতান্ত্রিক পদ্ধতিটা প্রকৃতপক্ষে একটা পদ্ধতির ধ্বংসের স্তূপের মধ্যে দাঁড়িয়েছিল। সামন্তবাদী সমাজ ব্যবস্থাটা যখন ভেঙে গেল, ইউরোপে ভাঙলো, বিশেষ করে গ্রেট ব্রিটেন আমরা যখন দেখি, ওই ধ্বংসস্তূপের মধ্যেই সামন্তবাদের ধ্বংসের উপরেই দাঁড়ালো ধীরে ধীরে পুঁজিবাদী ব্যবস্থা। এবং এই পুঁজিবাদী ব্যবস্থায় কিন্তু প্রকৃতপক্ষে গণতন্ত্রকে নিয়ে আসলো, একটি পলিটিক্যাল কালচার তৈরি করলো সামন্তবাদী কালচারের বিপরীতে। সেইখানে দেখি এটাকে রক্ষা করার জন্যই, এই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে তার সহায়ক শক্তি হিসাবে ইনস্টিটিউশনগুলি গড়ে উঠল। ইনস্টিটিউশনগুলি আমরা সহজভাবে যদি দেখি, আইনসভা, বিচার বিভাগ, শাসন বিভাগ, এইভাবে। এবং এর সাথে সাথে আরেকটা ইনস্টিটিউশন গড়ে উঠলো, আমরা দেখব নির্বাচন সংস্থা, যেটি এইগুলি আস্তে আস্তে ধীরে ধীরে গড়ে উঠলো। সাংবাদিক পেপারগুলো আসলো, বাক ব্যক্তি স্বাধীনতা আসলো। এবং এটা আরও সাধারণত আমরা দেখব চমৎকারভাবে যদি আমরা বলি, এটা যার হাতে আরও ডেভেলপড হলো, এই মার্কিন যুক্তরাষ্ট্র সহ
পশ্চিমা দেশগুলো যেই বিষয়গুলো বারবার বলতেছে, এই বিষয়গুলো কিন্তু যিনি লিখেছেন তিনি জন্মসূত্রে তিনি গ্রেট ব্রিটেনের নাগরিক, আর জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছিলেন ভারতবর্ষে। তার নাম জে.এস. মিল, জন স্টুয়ার্ট মিল। উনি বাক ব্যক্তির স্বাধীনতার কথা বলেন, এবং এই বাক ব্যক্তির স্বাধীনতার কথা বলতে গিয়ে গণতন্ত্রের গুণগত পরিবর্তন নিয়ে আসেন। আমার দুজন স্নাতপদ বক্তা সুন্দরভাবে আলোচনা শুরু করেছে। তিনি কি বললেন? তিনি বললেন গণতন্ত্রের মধ্যে গুণগত পার্থক্য থাকবে। একটা পরিমাণগত কথা বললেন তার পিতা জেমস মিল। উনি বললেন না পিত, এটা না, তুমি যেটা বলছো গণতন্ত্র মানুষে আমরা যে কথা বলি বাংলাদেশে অধিকাংশ মানুষের অধিকাংশ সুখ দেওয়া, এটা উপযোগবাদের মধ্যেই পড়ে। উনি বললেন না, লিখলিকে সক্রেটিস আর নাদুস নুদুস বোকা একভাবে চিন্তা করে না। লিখলিকে সক্রেটিস যারা, তারা যখন চিন্তা করবে, তাদের ভোটটা প্রয়োগ করবে, তখন তারা কি করবে? তারা সক্রেটিসের মতো বুদ্ধি খাটাবে। কার জন্য কি করলে গুণগত দিকে ভালো হয়, তার একজনের মতামত সারা পৃথিবীর কল্যাণের জন্য হবে। আর ওই মোটা তিনি কি করবেন? নিজের স্বার্থ দেখে মতামত দিবেন। এরই ভিত্তি করে পুঁজির বিকাশের সাথে সাথে, পুঁজির প্রতিযোগিতার সাথে সাথে আবার গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠলেন। এবং এই আমি বেশি দীর্ঘ যাব না, তাহলে আপনার সময় প্রায় শেষ হয়ে যাবে। ওনার উপরে ভিত্তি করে আমরা দেখব আর একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী, তার নাম হচ্ছে কার্ল মার্কস। তিনি ভারতবর্ষে একদিন আসেননি, কিন্তু ভারতবর্ষের উপরে যে লেখা লিখলেন এবং এশিওটিক মুড অফ প্রোডাকশনের উপরে লেখা লিখলেন, দুজনের লেখা দ্বারা আমি জাস্ট একটু বলছি থিওরিটিক্যালি। একজন হচ্ছেন জন স্টুয়ার্ট মিল, আর একজন হচ্ছেন ফরাসি যে লেখক ফ্রান্সিসকো বার্নিয়ার। বার্নিয়ার মুঘল সম্রাট শাহজাহানের সময় কি কি জিনিস দেখেছিলেন, ব্যক্তিগত সম্পত্তির মালিকানা আছে কিনা, না রাজার উপরে সমস্ত সম্পত্তি। যেমন আমার দুজন বক্তা বললেন, আমার সম্পত্তির মালিকানা কে? আমার সম্পত্তির মালিকানা তো সামন্ত প্রভুরা অথবা লুটেরা পুঁজিপতিরা। এই লুটেরা পুঁজিপতিরা তো পলিটিক্যাল কালচার দিতে পারবে না, যেমন করে সামন্তরা দিতে পারে নাই। ফলশ্রুতিতে আমার রাজনীতি তো এরকমই হবে যদি আমি গুণগত দিকে পরিবর্তন করতে না যাই। কারণ ওই যে রাজনীতিটা আমরা দেখেছি আওয়ামী লীগের সময়, লুটপাটের রাজনীতি, সেটাকে কিন্তু প্রকৃতপক্ষে গুণগত পরিবর্তন আনতে হবে। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে জনাব তারেক রহমান সাহেব কিন্তু একটা বিষয় উল্লেখ করেছেন, তার 31 দফা, যেটা আমি কয়েক জায়গায় বক্তব্য উত্থাপন করেছি। একটা গুণগত পরিবর্তন করতে চাচ্ছেন 31 দফায় যেটা আছে, সেটা আমরা দেখি আদিকালে সক্রেটিস থেকে শুরু করে বিশ্লেষণ করে একটা ইনলাইটেন সমাজ ব্যবস্থা গণতন্ত্রের জন্য সবচেয়ে অপরিহার্য। কিন্তু উনি যদি চান পারবেন না কেন? ওই যে পরিবর্তন আনতে হবে গুণগত, ওই পরিবর্তনের মাধ্যমেই কিন্তু তা আনতে হবে। তার পলিটিক্যাল পার্টিটা কিভাবে তৈরি করতে হবে? পার্টির মধ্যে কি তার সমালোচনা, আত্মসমালোচনার সুযোগ দিবে? বায়ু ব্যতীত যেমন মানুষ বাঁচতে পারে না, ঠিক তেমনি সমালোচনা, আত্মসমালোচনা ব্যতীত একটি পার্টি বিকশিত হতে পারে না। তাহলে আমার পার্টিকে রিফর্ম করতে হবে। সিমিলারলি যে 31টি দফার মধ্যে আরেকটি দফা আছে, যেটি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে, সেটি এখানে আছে। এই কথাগুলি কিন্তু এরাও বলতেছে, আমাদের ছাত্র বন্ধুরা বলতেছে, ইউনূস সাহেবও বলতেছেন। এখানে একটু পার্থক্য হচ্ছে যে কোনটা আগে, ডিম আগে না মুরগি আগে। এখন প্রশ্ন দেখা দিচ্ছে যে নির্বাচন আগে দিতে হবে না সংস্কার আগে করতে হবে। তো আমার মত হচ্ছে সংস্কার হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রসেস, এ নেভার এন্ডিং প্রসেস। হ্যাঁ, ফলশ্রুতিতে কী করতে হবে? আমার জনগণ কি বলে, আমার পলিটিক্যাল পার্টির কনসেন্স ছাড়া কিন্তু আসবে না, উপসংহারে আমরা উপনীত হতে পারবো না। ফলশ্রুতিতে এই আইনটাও কিন্তু আবার পাস করতে হবে পার্লামেন্টে। যে কোনো অ্যামেন্ডমেন্ট আপনি করতে চান, কনস্টিটিউশন পরিবর্তন করতে চাইলে ওই পার্লামেন্টে পাস করতে হবে। পার্লামেন্টে তো ইউনূস সাহেব থাকবেন না, আমার ছাত্র বন্ধুরা নির্বাচনগুলো থাকতে পারে, হেলাল সাহেবরা থাকতে পারে, ভালো আকারে থাকবেন তারা, মনে হয় তাদের যদি এটা পাস না করেন তাও তো ফিউডাইল এক্সারসাইজ হয়ে গেল। ফলশ্রুতিতে ঘটনাটা আমার বিভিন্নভাবে বিশ্লেষণ করতে হবে, তারপর ধীরে ধীরে অগ্রসর হতে হবে। তবে আমার নিকট যদি সংক্ষেপে এই রাউন্ডে চান, তাহলে আমি বলবো যে এই যে 2000 মতন আমাদের প্রাণ নিবেদিত যারা মানুষ প্রাণ দিল, তারপরে 30,000 যারা আমাদের জন্য চক্ষু দিল, পা দিল, তাদের দিকে তাকাতে হবে না?
তারা তো এই সমাজের কল্যাণের জন্য এসেছেন। তারা তো তার পিতামাতার দিকে তাকাননি, শিশু সন্তানের দিকে তাকাননি। তারা তাকিয়েছেন এই বাংলাকে একটি সুন্দর বাংলা দিব, গণতান্ত্রিক বাংলা। তার দিকে তাকাতে হবে নি তাদের। জি, হেলাল ভাই, যেটি হান্নান মাসুদ বললেন যে ৫৪ বছরে যেটি রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলগুলো যেটা পারেনি, ভবিষ্যতে পারবে, এটি তো আস্থা রাখা যায় না। আস্থার সংকট একটা না, আছে। তাইলে তো ৫৪ বছরে যদি রাজনীতিবিদরা দেশকে কিছু না দিতে পারে, তাহলে তো এদেশ আজকে ব্রিটিশের পরাধীনতে থাকতাম, পাকিস্তানের পরাধীনতে থাকতাম, আজকে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থাকতো, তাই না? আজকে বাংলাদেশে এডুকেশন সেক্টরে, আপনার হেলথ সেক্টরে, ইভেন আপনাদের এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় যে পরিবর্তনগুলো এসেছে, ভালো ভালো যে পরিবর্তনগুলো এসেছে, রাজনীতিবিদরা আপনার এই সমস্ত পরিবর্তনের জন্য ক্রেডিট ক্লেম করতেই পারে। হুম। এবং এটা আপনার দায়িত্ব, ক্রেডিট ক্লেম করার ওখানে কিছু নেই। আবার যত ডিসক্রেডিট যদি মনে করেন, সেগুলোও কিন্তু রাজনীতিবিদদের ঘাড়ে নিতে হবে। আমি হান্নান মাসুদ এই কথার সাথে এখন তিনি যে কথা বলছেন, সেটা যদি তাকে এস্টাবলিশ করতে হয়, তাহলে একটা রাজনৈতিক দল তাকে খুলতে হবে। যদি গণতন্ত্র মানেন, যদি রাজনীতি মানেন, যদি দেশ মানেন, তাহলে আপনাকে একটা রাজনৈতিক দল খুলতে হবে। সেই রাজনৈতিক দলের আপনার যে ম্যানিফেস্টো থাকবে, যে কথাগুলো এখন বলছে, সেই ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে গেলে জনগণ তাদেরকে যদি নির্বাচিত করে, অবশ্যই সে তারা তাদের মতো করে দেশটা পরিচালনা করবে। এ ব্যাপারে কারো বাধা থাকলে সেই আবার ফ্যাসিস্ট হবে। এখন একটা বক্তব্য যে এই যে ট্রমাটাইজড যে জেনারেশন, আমি জেনারেশনকে কখনোই ট্রমাটাইজ বলি না। তারা যদি ট্রমাটাইজ হতো, তাহলে তো ২৪-এর গণ অভ্যুত্থান হতো না। হতো ২৪-এর গণ অভ্যুত্থান কি আপনি মনে করেন যে কোটা সংস্কার আন্দোলন যদি সরকার মেনে নিত, সরকার যদি চাকরি দিয়ে দিত, তাহলে কি আপনি মনে করেন হাসিনার পতন হতো না? তারপরেও হাসিনার পতন হতো, কারণ তখনও রাজনৈতিক সংগঠনগুলো মাঠে ছিল, লড়াই করছিল। রাজনৈতিক দলগুলো ২০১২ সাল থেকে কন্টিনিউয়াসলি এই সরকারের বিরুদ্ধে লড়াই করছে, সবাইকে ডেকেছে। কেউ তখন আসছে, কেউ আসেনি, বারবার ডাকছে, আসছে কেউ, কেউ আসেনি। ২৪-এ যখন সবাই এলো, তখন হাসিনা পালিয়ে গেল, তাই তো? এখন একটা বক্তব্য, স্যার একটা কথা সুন্দর বলছে যে ফিউটাইল এক্সারসাইজ। এই যে সংস্কার প্রস্তাব ডক্টর ইউনূস সাহেব বললেন, যদি রাজনীতিবিদরা না মানে, তাহলে আমি এই সংস্কার গ্রহণ করব না। ধরেন রাজনীতিবিদরা মানল না, তাহলে স্যারের কথা তো ঠিক যে আপনি এই নিষ্ফল কাজটা করলেন কেন, এত সময় ব্যয় করলেন কেন? এত সময় ব্যয় করে বাংলাদেশের জনজীবনকে একটা অরাজনৈতিক সরকার যে বিপন্ন করে তুলেছেন, আমাদের বিপ্লবকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ মানে নষ্ট করছেন, তাই না? এই জনজীবন বিপন্ন, অমুক কিছু, তারপরে আপনার আইন শৃঙ্খলার অবনতি। সুতরাং এই যে আপনার অনুর্বর একটা চিন্তা, আপনার ডক্টর ইউনূস সাহেব যেটা বলছেন, দুটো ডেট দিয়েছেন উনি নির্বাচন শেষ করার জন্য, দুটো ডেট দিয়েছেন। বলছে তার মধ্যে যদি সংস্কার প্রস্তাব রাজনীতিবিদরা না মানে, তাহলে আমি সেই সংস্কার যাব না। তাহলে এটা নিষ্ফল কাজ হবে না? এটা নিষ্ফল কাজ হবে তো। আর একটা কথা, আমার এখানে একটা নতুন একটা প্রশ্ন আমি উত্থাপন করতে চাই। এ জায়গায় ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার আছেন, তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক। যে স্যার, আমরা যারা রাজনীতি করে কি জন্য মানুষ আসলে আলটিমেটলি যত কথা বলেন, ক্ষমতা তো রাজনীতির আর এক নামই তো ক্ষমতা। সেই ক্ষমতা অ্যাচিভ করার উদ্দেশ্য ওয়ে হলো নির্বাচন, তাই না? তো আমরা যদি নির্বাচন চাই, তাই তো আমরা কোনো খারাপ কথা চাচ্ছি না। কারণ আমাদের রাজনীতি মানে যদি ক্ষমতা হয়, মানে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, মানে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় যদি রাজনীতি মানে গণতন্ত্র, অনেক কথার মধ্যে সামারাইজ করলে ক্ষমতা। এখন সেই ক্ষমতা গ্রহণ করার পরে আপনি যদি আমাকে নিয়ম বেঁধে দেন, আপনি ২ বছর আগে, ১.৫ বছর আগে একটা নিয়ম বেঁধে দিলেন, এই নিয়মে তোমাকে চলতে হবে, এইটা কোনো ঠিক? তার মানে কি ওই যে ক্ষমতা এগুলো, তাকে আপনি হাত পা বেঁধে পুকুরে সাঁতার কাটতে বলছেন। যে ক্ষমতা আহরণ করে তিনিই কিন্তু নিয়ম প্রণয়ন করেন, এবং তার নিয়ম যদি আপনার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়, সরকারও প্রত্যাখ্যাত হয়ে গেল। এখন আমার বক্তব্য যে সরকার আগে না আইন আগে? আইনটা আগে হবে না সরকারটা আগে হবে? কোনটা আগে হবে? আইন করার পরে যদি সরকার পরিচালনা করে, দেখা যাচ্ছে ওই আইন
এই সরকার চলতে পারবে না। প্রত্যেকটা পার্টির একটা ইডিওলজি থাকে, প্রত্যেকটা পার্টির একটা কর্মসূচি থাকে, প্রত্যেকটা পার্টির একটা ম্যানিফেস্টো থাকে, সেইটা জনগণের কাছে দেই। সেই ম্যানিফেস্টো, সেই ইডিওলজি সে অ্যাপ্লাই করবে, এটাই নিয়ম। এখন দেখা যাচ্ছে আপনি এমন একটা সেট অফ রুলস দিলেন যা দিয়ে আমি কখনোই আমার কর্মসূচি, আমার ইডিওলজি আমি সমাজে স্থাপন করতে পারবো না। সেজন্য আমার স্যারের কাছে প্রশ্ন, স্যার যেহেতু একজন রাষ্ট্রবিজ্ঞানী, স্যার আইন আগে না সরকার আগে, নির্বাচন আগে, কোনটা? এটা একটা স্যারের কাছে প্রশ্ন, আমি জানি না উত্তরটা স্যারই দিবেন। আর একটা কথা হলো যে যে দেখেন 54 বছরে এই বাংলাদেশের যা কিছু উন্নতি হয়েছে রাজনৈতিক দলগুলোই করেছে, তাই না? আজকে যে আমাদের বৈষম্য বিরোধী ভাই, তাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন, নাগরিক কমিটি, তারাও তো রাজনৈতিক ব্যক্তি, তাই না? এখন তো তারা রাজনৈতিক অঙ্গনে এসছে। সুতরাং তারা যে গণ অভ্যুত্থানের উপসংহার টানলো এবং তারা যে বিভিন্ন রকম সমাজের পক্ষে মনে করেন প্রোক্লামেশন অফ রেভুলেশন একটা ডিক্লেয়ার করবে, বললো না? প্রোক্লামেশন অফ রেভুলেশন ডিক্লেয়ার করবে। আমরা তো অধীর আগ্রহে বসে আছি যে কি ডিক্লেয়ার করে দেখি, তাই না? যেহেতু প্রোক্লামেশন অফ রেভুলেশনটা 5ই আগস্টের আগে সাধারণত হয়, কারণ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা যেটা ছিল সেইটাকে আপনি যদি 5 মাস পরে প্রকাশ করেন তখন সেটাকে ম্যানুফ্যাকচার মনে হয়, ম্যানুপুলেট মনে হয়, তাই না? স্বাভাবিক। সেজন্য আমি বলছি যে আপনারা যারা কথা বলছেন আপনারাও কিন্তু রাজনৈতিক একটা উপাদান। সুতরাং রাজনীতিবিদদের দিকে যদি এইভাবে বলেন তাই তো আপনি নিজের দিকেই বললেন। দেশটা তো আর যাই হোক পলিটিক্যাল সায়েন্স রাজনীতিবিদ্যাই চালাবে, অরাজনৈতিক কোনো লোক তো চালাবে না, চালাবে? আর 53 বছরে এই দেশে এত ব্যাপক সংস্কার হয়েছে বিধায় তো আজকের ডক্টর ইউনূস সরকার থেকে শুরু করে নিচ পর্যন্ত সবাই আজকে মন্ত্রী হতে পেরেছে। তার তো এনজিও কর্মী হতো, অথবা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতো, বা একটা কিছু হতো। আজকের এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, এই রাজনীতিবিদদের তৈরি করেছে সময়ের প্রয়োজনে, উপযোগিতার খাতিরে। সেজন্য তারা মন্ত্রী হয়েছেন। অতএব এই ধরনের কথাগুলোকে আমার কাছে প্যারাডক্সিক্যাল মনে হয় যে এটা কি হইল যে 54 বছরে আমরা দেশকে কিছু দিতে পারিনি এবং জেনারেশন ট্রমাটাইজ। তাই তো বাংলাদেশের সামনের ভবিষ্যৎ অন্ধকার। ট্রমাটাইজ জেনারেশন সামনে আগাবে কি করে? এবং রাজনীতিবিদ যদি কিছু না দিতে পারে, অরাজনৈতিক একটা অরাজনৈতিক দেশ তো চলতে পারে না। মানে গণতন্ত্রের ভাষায়, রাজনীতির ভাষায়, পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, স্বাভাবিক ভাষায় কি একটা অরাজনৈতিক সরকার চলতে পারে? পৃথিবীর কোনো দেশে আছে? হিলাল ভাই, আপনার কাছে আবার আসবো। হান্নান মাসুদ ভাই যেটি প্রশ্নগুলো তুললেন যে 54 বছরে যা কিছু অর্জন রাজনীতিবিদদের হাত ধরে এসছে, কিছু যেগুলো অর্জন বা দুর্নাম সেগুলো রাজনীতিবিদদের হাত ধরে এসেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনাদের দূরত্ব বাড়ছে কেন? আস্থাহীনতাই কি একমাত্র প্রধান কারণ নাকি? না, ওই যে কথা একটাই, ভাইয়ের কথাই চলে আসছে আমার উত্তরটা। আইন আগে না সরকার আগে। আইন করে যদি সরকারকে হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে সরকার রান করতে পারবে না, যেভাবে ইচ্ছে সেভাবে চলতে পারো না। আর যেভাবে ইচ্ছে সেভাবে চললে কি হয় বাংলাদেশ আপনারা দেখেছেন সরকারগুলো কি কি করেছে। 72-এ এসে 72 থেকে 75 শেখ মুজিবের সরকার বাংলাদেশে কি না করছে। এরপরে এসে হচ্ছে মেজর জিয়ার অংশটা বাদ দিলে, এরপরে এরশাদ আসলো, তারপরে হচ্ছে তারপরও রাজনৈতিক সরকার ক্ষমতায় বারবার আসতেছে, কি না করছে। দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। কয়জন দুর্নীতির বিচার হয়েছে বলেন? মানে কয়জন মানুষ দুর্নীতির দায়ে, কয়জন এমপি মন্ত্রী জেলে আছে এখন? আমার বাপের টাকায় গেছে, আমার চাচার টাকায় গেছে, আমার জ্যাঠার টাকায় গেছে, স্যারের টাকায় গিয়েছে, এই দেশ থেকে পাচার হয়েছে। দেশ কি দুর্নীতিতে 1 নম্বর হয়নি? শেখ হাসিনার আমলে হোক আর হচ্ছে বিএনপির আমলে হয়েছে তো। 10 জন মন্ত্রী জেলে আছে। রাজনৈতিক দলগুলা কি করেছে? নিয়মতান্ত্রিক ভাবে চলতে দিয়েছে নাকি তাও দেয়নি? বাংলাদেশের পরে স্বাধীন হওয়া রাষ্ট্রগুলো উন্নত দেশ, বাংলাদেশের চাইতে কম রিসোর্সের দেশগুলা অর্থনৈতিকভাবে বাংলাদেশের থেকে 10 গুণ 12 গুণ উন্নত। বাংলাদেশের কেন এই অবস্থা? আমি তো বলতে চাচ্ছি ঠিক আছে রাজনৈতিক দলগুলো ভালোভাবেই দিয়েছে, আমাদেরকে অনেক কিছুই দিয়েছে, কিন্তু কথা হচ্ছে আমি জনভোট থেকে ভোট দিতে পারিনি এবং আমার ভোটাধিকারটাও রাজনৈতিক দলগুলো আদায় করে দিতে পারে নাই। আমি তো বলতেছি ঠিক আছে বাংলাদেশ, আমার পূর্বপুরুষরা না খেয়ে দুর্নীতির কারণে 74-এর দুর্ভিক্ষে আমার পুরুষরা না খেয়ে মারা গিয়েছে, হাজার হাজার জন রাস্তায় লাশ পড়েছিল। যাদের কারণে এটা হয়েছে তাদের বিচার হয় নাই, যাদের কারণে 74-এর দুর্ভিক্ষ হয়েছে।
হুম। আমার পূর্বপুরুষরা 90 রক্ত দিয়েছে, রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, 3 জোটের রূপরেখার উপর ভরসা রেখেছে। সেই 3 জোটের পরে 2 জোট ক্ষমতায় এসেছে, 2 জোটের একটা জোটও কি তার সেই রূপরেখা বাস্তবায়ন করেছে? সেই 90 রূপরেখা বাস্তবায়ন হলো 24 আমার 2000 জনকে জীবন দিতে হতো না। রাজনৈতিক দলের কথা বলে বলে যে আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনের পরে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে, বাকশাল কায়েম করেছে, রক্ষী বাহিনী দিয়ে গণহত্যা করেছে, এদেশে দুর্ভিক্ষ এনেছে, সে আওয়ামী লীগকে শুধুমাত্র রাজনৈতিক দল এই কোটাই 1921 সালে আবার রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছে। হুম। সেই 1921 সালে যদি রাজনৈতিক দল বিবেচনা করে, আওয়ামী লীগ তো নিজের রাজনৈতিক দল হওয়ার যতগুলা ক্রাইটেরিয়া আছে সেটা তো বাকশাল কায়েমের মধ্য দিয়ে শেষ করে দিয়েছে, রক্ষী বাহিনী গঠনের মধ্য দিয়ে ধ্বংস করে দিয়েছে। এটা দখলদার বাহিনীতে পরিণত হয়েছিল আওয়ামী লীগ, হয়েছে না? হুম। হওয়ার পরে 1921 সালে রাজনৈতিক দল হিসেবে তাকে আবার রাজনীতি করতে দিলাম। 24 আমার 2000 জনকে হত্যা করেছে। আওয়ামী লীগকে যারা রাজনীতি করার অধিকার দিয়েছে তারা 2024 এসে এই 2000 জনের হত্যাকে কাটানোর জন্য দায়ী। আমি আজকে আপনার সময় টিভিতে বসে বলে যাচ্ছি, এই যে আজকে অনেক রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, মানুষ প্রত্যাখ্যান করবে এই সেই বলে বিভিন্ন নীতিকতা সুশীলতা দেখিয়ে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে আনতে চাচ্ছে। আগামী 30 বছর পর আওয়ামী লীগ আবার 10,000 মানুষ হত্যা করবে ক্ষমতায় থাকার জন্য, সেটা দায়ী রাজনীতিবিদরা নিবে। আমাদের কথাগুলা আমরা বললে মানে হচ্ছে রাজনৈতিক দল, আমি কেন হচ্ছে আমি এই রাজনৈতিক দলের বিরোধী তো আমি না, আমি নিজেও তো রাজনীতি করবো সামনে, কিন্তু আমাকে কেন বলতে হচ্ছে? আজকে ঢাকা শহরের প্রতিটি থানায় যান, রাস্তার ধারে প্রতিটি দোকানদারকে জিজ্ঞাসা করেন কাকে চাঁদা দিচ্ছে? একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী নেতাকে চাঁদা দিচ্ছে। আপনি খিলগাঁও গিয়েছি, কাঁচা বাজারে গিয়ে কথা বলেছি, তারা বলতেছে যে আমার মাছ বাজারের সরকারি কাছ থেকে ভাড়া নেওয়া বাজারে আমি বিক্রি করতে পারছি না, বাইরে সবগুলা দোকান বসায় বসায় চাঁদা নিয়ে নিয়ে দোকান বসাচ্ছে রাজনৈতিক দলের নেতারা। মানুষ এখন অসহায়। এই রাজনীতি, আমি বলি যে রাষ্ট্র পুনর্গঠনের, রাষ্ট্র সংস্কারের 31 দফা আছে, দলের সংস্কারের, দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্যে 50 দফা আসুক। রাজনৈতিক দল কিভাবে রান করবে, কিভাবে রাজনৈতিক দল রান করলে রাজনৈতিক দল নেতাকর্মী এই ধরনের সাদাবাজি করবে না, তার জন্য দফা আসুক। সেটা আসছে। রাজনৈতিক যে রাষ্ট্র পরিচালনা করবে তাদেরই সংস্কার নেই। সংস্কার হচ্ছে আপনার কাঠামোর, মানে ভবনের সংস্কার হচ্ছে, কিন্তু ভবনে যারা বসবাস করে ভবনটাকে একদম আপনি সাজু গুজু করিয়ে একদম টাইলস টাইলস বসিয়ে ফিটফাট করেছেন, পরে যারা হচ্ছে সেই ভবনে ঢুকবে তার ফায়ে কাদা নিয়ে ঢুকবে। জি। এই পরিবেশটা তৈরি করে রাখছে। এজন্যই বলি আমাদের সংস্কারটা, আইনটা আগে হবে, যে আইনের মাধ্যমে সরকার হচ্ছে আপনার বাধ্য হবে একটা নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে থাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য। যদি যে আইন তৈরি করবে সেই যদি আইন প্রয়োগ করে, মানে হচ্ছে আইন যে প্রয়োগ করবে সেই যদি তৈরি করে, তাহলে সে তার মতো করে তৈরি করবে যাতে সে সবকিছু করতে পারে। জি। এটাই হচ্ছে বাস্তবতা। জি। এখন আমি আরেকটু কথা বলি, জি। রাজনৈতিক শিষ্টাচার বলতে একটা কথা আছে না? হুম। আমি এখানে বসে বসে 2টা মেসেজ পাইছি। ওজন কমাও মাসুদ, মানুষ মাংস কেটে নিবে, কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, নামটা না বললাম, এদের কিচ্ছু হবে না, প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে, এবং তারা হচ্ছে একেবারে কাছের। আমি আজকে এখানে বলছি, আজকে দিনের মধ্যে যে দিয়েছে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আপনারা। ছাত্রদল করে বুঝলে কি করে? কারণ আমরা চিনি, আমার ক্যাম্পাসে ছাত্রদল করে, সেন্ট্রালের ছাত্রদল। ওর নাম ব্যবহার করে তো আরেকজন করতে না, হবে। ওরা আমরা না না আপনি হচ্ছেন, একটু বলি, এটা না, আমি হইছে বলি, না, যদি তুমি দেখো এরকম যদি হইছে এটা না। যদি ভেরিফাইড তার আইডি হয়, একটু আপনারা বলি, ব্যবস্থা দেখো, নেবেন। আপনি আমাকে এখানে অবশ্যই, কথা আরে দেন। আমরা নিশ্চিত। হ্যাঁ, তাহলে আমরা তো নিশ্চিত। আমি বলতেছি এখানে আপনারা আমি তাকে দেখো একটা কথা বলবো, আজকে রাতে ছাত্রদল আপনারা এখানে দেখেন। চ্যালেঞ্জ করে দিলাম, কোনো ব্যবস্থা নিবে না। না, আমি বলি তোমাকে, যদি তুমি এটা বলতে পারো, জি। আমাদের নেতা যদি হয়, নিশ্চয়ই এখানে কোনো আপনাদের কেউ নেত্রী। ম্যানিপুলেট করে কিছু No করছে। manipulate, এখন বলো main বলতে, ID তে ঢুকেন। দেখো কিভাবে আপনার সাথে মানসুর আলমের আইডি অ্যাড না, আছে, দেখো কিভাবে আপনি তো মিসলিড সিনিয়র, করা হয়। আইডিতে ঢুকেন একটু, আচ্ছা শোনো, আপনি একটু চেক করেন এখন। আচ্ছা ঠিক আছে, আমি এখানে বসে করেন, টাইম নষ্ট যাবে। না না, মিসলিডটা বাস্তবতা হচ্ছে ডাকসু মিসলিড, আমি তো নির্বাচন বলতেছি। ছাত্রদল চাইলো, ছাত্রদল বলল, আপনার আমি বলি ছাত্রদল বলল যে আওয়ামী সিন্ডিকেট ভাঙতে হবে, কারণ আওয়ামী লীগের সিন্ডিকেটের অধীনে ডাকসু নির্বাচন হতে পারে না, ডাকসু নির্বাচনের জন্য স্লোগান দিল। কিন্তু আমি দেখলাম কিভাবে ওই যে আপনার ভিডিও টেপ মেকানিজম করে দেখাচ্ছে যে ছাত্রদল নাকি ডাকসু নির্বাচন চাই না। অতএব এই যে আপনার করাপশন, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই করাপশনটা তো আছেই, আছে না? আমি আজকে কণ্ঠ ব্যবহার আমি করে, আজকে সেইটা আমি বলছি
যে ছাত্রলীগের তোমার কাছে এখন যে মেসেজটা আছে আমরা তো এটা দেখেছি আমাদের আইডেন্টিফাই সামনে করে থেকে সে যদি হয় মেসেজ তুমি যে নামটা ফেসবুক আইডিতে ঢুকেন, আইডিতে ঠিক ঢুকলে আছে, আপনি তখন আমি আইডিটা পাবেন তখন না। আপনি এখানে বসে মানসুর আলমের আইডিতে ঢুকেন, আপনি আচ্ছা, এখন পাবেন। আমি- আপনার সাথে অ্যাড আছে মানসুর আলম, আমার সাথে add অ্যাড আছে মানসুর আলম, আপনিও ছিলেন, আমিও চিনি, সবাই না চিনি। ঠিক আছে, আমি 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 আপনি ঢুকেন। আমি এটা জি, তুমি আমরা- বললে আমরা এটা তদন্ত করবেন, আমি করব। বলে দিলাম আপনাকে, করবে না। এই যে তো প্রকাশ্যে করবে যারা না? এই কাজগুলো করে, মানুষ মাংস কেটে নিয়ে যাবে, থ্রেট। না না এটা আমরা করবে কি না করেছি? কেন? আমরা কি ওনাদের সাথে কি রাজনীতি শিষ্টাচার বানিয়েছি, আরে খারাপ ব্যবহার করেছি? এটা তোমাকে তদন্ত এই দেখতে হবে হচ্ছে- আসলে ওর নাম কেউ ব্যবহার জি, করছে কিনা। নুরুল আমিন স্যার, আমি তো বললাম গত- আপনার সাথে যে আইডি অ্যাড আছে, আপনি সেই আইডিতে ঢুকে দেখেন। গত 54 বছরে গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই হয়নি। মানে যারাই নির্বাচিত হয়েছেন, ক্ষমতায় গেছেন, কম বেশি স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছেন। এই সমস্যাটা কি কেবল কি নির্বাচনের নাকি রাজনীতির? আরেকটা প্রশ্ন যেটি হেলাল ভাই করলেন যে আইন আগে নাকি সরকার নির্বাচন আগে? আমি একটু সংক্ষেপে। আগে উত্তর দিচ্ছি। আসলে ঘটনাটা যেটা, এটা দীর্ঘ আলোচনার বিষয়। একটা ন্যাশন স্টেট যখন প্রতিষ্ঠিত হয়েছে, আধুনিককালে সাধারণত ন্যাশন স্টেট হয়েছে, সেইখানে আমরা দেখি একটা জাস্ট যে আইনগুলি রচিত হয়েছে, সে যে কথা আমি প্রথম বলেছি, ওই পলিটিক্যাল ইকোনমির উপর ভিত্তি করে সাধারণত এসেছে। কারণ সামন্তবাদী সমাজে আগে দেখবেন আপনারা শাহজাহান, ভারতবর্ষে আকবর, মুখে যেটা বলতো সেটা আইন। হ্যাঁ, এখন এখান থেকে পরিবর্তন ন্যাশন স্টেটটা যখন আসলো, তখন মানুষের বাক ব্যক্তির স্বাধীনতা, মানবাধিকারের প্রতি গুরুত্ব দিল, পুঁজির স্বার্থে দিয়েছে। কিন্তু আইনটা যে হয়েছে সেটা কিন্তু পুঁজির স্বার্থে। দেখেন যে আইনসভার আইনগুলি করা হয় না, পার্লামেন্টে যে কনস্টিটিউশনটা করবে, এটা কিন্তু ধনীদের স্বার্থে। এটা 2500 বছর আগে সক্রেটিস যখন ন্যায় জাস্টিস সম্পর্কে আলোচনা করছিলেন, তখন তার শিষ্যরা বলল যে সক্রেটিস, তুমি তো ন্যায় বিচার মানে আধুনিককালে আইন আইনের কথা বলতেছ, হ্যাঁ, আইনটা কি বলো তো, ন্যায় বিচার কি? তো সক্রেটিস নিজে উত্তর দিতেন না, তার ভক্তদের বললেন, শিষ্যদের বললেন, তোমরা বলো তো। ডায়ালগের মাধ্যমে পরে উত্তর দিত। তো এক একজন এক একটা বললেন। থ্রাইসিমিকাস নামে তার একজন শিষ্য ছিলেন, তিনি বললেন যে সক্রেটিস, জাস্টিস ইজ দ্য ইন্টারেস্ট অফ দ্য স্ট্রঙ্গার। এই যে আলোচনা হলো, এটা কিছু না, জাস্টিস হচ্ছে বলবানদের স্বার্থ রক্ষা করে। তাহলে এই যে কনস্টিটিউশন বাংলাদেশের, এটা কার স্বার্থ রক্ষা করে? এটা বলবানদের স্বার্থ, শক্তিশালী শ্রেণীর। কারণ পলিটিক্যাল পার্টি সার্ভস দ্য ইন্টারেস্ট অফ এ পার্টিকুলার ক্লাস, এটা বুঝতে হবে। রাজনৈতিক দল যে কোনো শ্রেণীর স্বার্থে রক্ষা করবে। আমার ছাত্র ভাইদের যেটা তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা শ্রেণীর স্বার্থ রক্ষা করতে হবে। বিএনপি একটা শ্রেণীর স্বার্থ রক্ষা করে, আবার আওয়ামী লীগও করে। সেই জন্য দেখবেন মাঝে মাঝে হাসিনা ওয়াজেদ বলতো যে বিএনপির সাথে আমাদের ব্র্যাকেটেড কেন করো, হ্যাঁ, যখন বলি দুইটা একই চরিত্র, যে চরিত্রের কথা বললেন। তাহলে কি হচ্ছে, ওই আধুনিককালে কিন্তু আইনের বুনন দিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করলো কী জন্য? ওই শাসকদের স্বার্থের জন্য। আন্ডারস্ট্যান্ড? তবে আইনের চোখ দিয়ে কিন্তু গণতান্ত্রিক সমাজ দেখা হয়। আইনের বুনন দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। সেই ক্ষেত্রে জাস্ট রাষ্ট্র পরিচালিত হবে আইনের মাধ্যমে, বা অর্থাৎ বেআইনিভাবে কিছু করতে পারবে না। এই জন্যই বলা হয় রুল অফ ল। হ্যাঁ, ওই রুল অফ ল কি? প্রাইম মিনিস্টার কোনো অপরাধ করলে তারও কিন্তু করতে হবে, বিচার হবে, তিনিও জবাবদিহিতা করবেন। অর্থাৎ এটা শাসন ব্যবস্থা না, জিয়াউর রহমানের শাসন না, খালেদা জিয়ার শাসন না, শেখ মুজিবের শাসন না, অর্থাৎ হাসিনা ওয়াজেদের শাসন না, দায়িত্বশীলতা। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অথবা বর্তমানে গণতান্ত্রিক সরকার আছে। আমরা স্যার একেবারে শেষের দিকে চলে এসেছি। হেলাল ভাই, এক মিনিট সময় আছে, যেটি হান্নান মাসুদ ভাই বললেন যে গণতন্ত্রের কথা বলে আইনের দোহাই দিয়ে আওয়ামী লীগকে যদি আবার নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তারা যদি কোনো আবার এরকম এটা তো আমরা বলছি যে ফ্যাসিবাদ যেন আর না ফিরে আসে, এমন কোনো কাজ কারোরই করা যাবে না যে আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠক করে আওয়ামী লীগের কে কম অপরাধী, কে বেশি অপরাধী, কে মাঝারি ধরনের অপরাধী, এইভাবে করে আমরা আমাদের উচ্চকিত কণ্ঠে বলছি যে এইভাবে আপনি পরাজিত ফ্যাসিবাদ মাফিয়ার সাথে সখ্যতা করার জন্য বিভিন্ন থিওরি এনে আপনি একটা দল গঠন করবেন, করতেই পারেন, জনগণ মেনে নিলে অবশ্যই আমরা তার পক্ষে, যেহেতু বিএনপি মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাসী। আরেকটা কথা আমি বলতে চাই, চাঁদাবাজির কথা বলা হচ্ছে। দেখেন, বাংলাদেশে রাজনীতি করে কারা? জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় শক্তি, আর বামপন্থী শক্তি। আর ফ্যাসিবাদ শক্তি তো বিদায় নিলেও এই দেশে এখনো মারাত্মক জীবাণুর মতো তারা আক্রান্ত করছে, বিভিন্ন জায়গায় রয়ে গেছে। তাহলে আপনি দেখেন,
জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এ পর্যন্ত যতটা অপবাদ এসেছে আমরা সব তদন্ত করে আমরা হাজার নেতাকর্মীকে বহিষ্কার করছি এবং ব্যবস্থা নিয়েছি। কিন্তু আর কোনো রাজনৈতিক দল, আপনি ধর্মীয় রাজনৈতিক দলগুলো বলেন আর বামপন্থী রাজনৈতিক দলগুলো, তারা তো তাদের কোনো অপরাধটা অ্যাড্রেস করে না, মনে হয় যে তারা দুধে ধোয়া তুলসী পাতা। আমরা তো সোশ্যাল মিডিয়া টেলিভিশনে দেখেছি তারা কোথায় কি করছে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।